যে ভারতবর্ষের যদি আমরা জাতীয় খেলা বলি তাহলে সেটা কি হবে, মানে না হলো কোনো কিছু না হলেও আমরা বলতে পারি যে আমাদের যে ক্রিকেট হয় সেটাকে আমরা ধরে নিয়েছি একদম বিশাল বড়, সব কিছুকে ক্রিকেট। কিন্তু যখন এই রাজ্যটা আসে হরিয়ানা তখন আমরা দেখতে পাই সেখানকার কি হয় বলো, কুস্তি বলো, তাই না? মানে যখন আমাদের হলো ইন্ডিয়া থেকে অলিম্পিকে যখন খেলা হয় তখন দেখি আমরা সেখানে যে প্রাইজ গুলো পাচ্ছে বা মেডেল গুলো পাচ্ছে সেগুলো তোমার বেশিরভাগ কোথাকার, বেশিরভাগ তোমার হলো হরিয়ানা। কারণ সেখানে একটা হলো খেলাধুলার কালচার আগেও ছিল, এখনো আছে, বর্তমানে হলো তোমার হলো থাকবে। তো হরিয়ানাকে যেটা বলা হয় তোমার যুদ্ধক্ষেত্র, আমরা যদি ইতিহাস পড়ি তাহলে দেখবো যে ভারতের যে বিশাল বিশাল যুদ্ধগুলো হয়েছে সেগুলো তোমার বেশিরভাগ কোথায় হয়েছে বলো, হরিয়ানা। এবং সবার প্রথমে দেখো এটা কি লেখা আছে বলো, মহাভারতের তোমার কুরুক্ষেত্র, তাই না? আমরা যদি জানি যে হরিয়ানায় যে একটা জায়গা আছে তার নাম কি বলো, জায়গাটার নাম হলো তোমার কুরুক্ষেত্র। বলা হয় সেখানেই যে আমাদের হলো মহাভারত ছিল, মহাভারতের যে তো তোমার যুদ্ধটা হয়েছিল কোথায় বলো, সে তোমার যে তোমার হরিয়ানা আছে, হরিয়ানার কুরুক্ষেত্রতেই মহাভারতের যুদ্ধটা হয়েছিল। এবং এখানে এই নামটা ইম্পর্টেন্ট যে বর্তমানে এটা আসতে পারে বিভিন্ন পরীক্ষায় এসেছে যে কুরুক্ষেত্র জায়গাটা আছে সেটা কোন রাজ্যে আছে। তো আমরা যখন মহাভারতের যুদ্ধে পড়ি, এই মহাভারতের যুদ্ধে আমরা কি দেখতে পাই যে শ্রীকৃষ্ণ যে অর্জুন আছে তাকে কি দিচ্ছে, জ্ঞান দিচ্ছে। এবং বলা হয় যে ভারতের যে দুটো মহাকাব্য আছে, একটা হলো কি রামায়ণ এবং একটা হলো মহাভারত। বলা হয় যে আমাদের যেটা রামায়ণ আছে সেখান থেকে আমরা শিখি যে আমাদের জীবনে কি কি করা উচিত, আর মহাভারত থেকে বলা হয় যে আমরা কি শিখি, যে কি কি করা উচিত নয়। এবং আমাদের দুর্ভাগ্য যে মহাভারত থেকে আমরা কিচ্ছু শিখিনি। তার জন্য দেখবো যে এতগুলো যুদ্ধ হয়েছে, আর ওখানে এত বড় বিধ্বংসী যুদ্ধ হলো, যদি আমাদের ওখানকার যদি 1% জ্ঞান আমরা লাভ করতাম যে কি কি আমাদের করা উচিত নয়, তাহলে এখানে যে আমার পরপর যে যুদ্ধগুলো হয়েছে এগুলো একটাও যুদ্ধ হতো না। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ যে সামনে অর্জুন আছে তাকে এটা জ্ঞান দিল যে তোমার সামনে যাই থাক, তোমার হলো জেঠুর ছেলে থাক, তোমাকে যারা মানুষ করেছে সে শিক্ষক থাক, গুরু থাক, যারা হলো তোমার বিরুদ্ধে অন্যায় করবে তাদেরকে ক্ষমা করে কোনো লাভ আছে? একটা লিমিট পর্যন্ত তাদের হলো ক্ষমা করে কোনো লাভ নেই। তারা অন্যায় করেছে, তাদেরকে পাপের ফল ভোগ করতে হবে। আর এখানে আমরা কি দেখলাম, এখানে যখন আসলো তোমার 1191 খ্রিস্টাব্দে, এটা কি লেখা আছে, প্রথম তরায়নের যুদ্ধ। ভাই এখানে আমাদের যে পৃথ্বীরাজ চৌহান ও তোমার যুদ্ধে জিতলো। ভাই যখন তুই যুদ্ধে জিতলি তোকে খুন করে দে মোহাম্মদ ঘুরিকে। যদিও মোহাম্মদ ঘুরিকে প্রথম তরায়নের যুদ্ধের পর খুন করে দিত বা তাকে তোমার হত্যা করে দিত, তাহলে কি হতো, এটা যে আসে 1192 খ্রিস্টাব্দে তরায়নের দ্বিতীয় যুদ্ধে কি হতো না। কিন্তু এটাই হলো প্রবলেম, আমরা যখন তোমার দেখবে যে আমাদের ইতিহাসে একটা হলো তোমার রাজস্থান এবং একটা মহারাষ্ট্র, দুটো ইম্পর্টেন্ট, তাই না? এখান থেকে হলো অনেক শক্তিশালী তোমার রাজা এসছে, এবং মহারাষ্ট্র থেকেও আমরা ছত্রপতি শিবাজি বলি রাজা, এখান থেকে অনেক বিশাল বিশাল রাজা এসছে। তো বলা হয় একটা ছিল জাতি রাজপুত এবং একটা হলো মারাঠা। এদের মধ্যে মেন পার্থক্য কি, যারা হলো রাজপুত ছিল তারা যখন যুদ্ধে তোমার যেত তারা যেত তাদের মন দিয়ে, তাদের কাছে আত্মসম্মানটাই বড়, যাই হয়ে যাক। কিন্তু যারা আমাদের মারাঠা জাতি ছিল এরা হলো মনের থেকেও কাজ করতে কি দিয়ে বলো, মাথা দিয়ে। ওই জন্য তুমি দেখবে যে যারা রাজপুত জাতি আছে তারা হলো তোমার ভালো করে যুদ্ধ শুরু করে কিন্তু যুদ্ধ শেষ করতে পারে না, ধ্বংস হয়ে যায় তোমার। যারা আমাদের রাজপুত আছে সেখানে অনেক বড় বড় বীর আছে কিন্তু সবগুলোই আমরা দেখতে পাই যে মুঘল সাম্রাজ্যের অন্তর্গত হয়ে গেছে। কিন্তু যেটা আমাদের মারাঠা সাম্রাজ্য আছে সেটা কিন্তু দেখতে পাই না, সেটা কিন্তু তোমার বলো মুঘল সাম্রাজ্য বলো বা আরো বাইরে থেকে যারা অ্যাটাক করেছে তারা প্রায় নিজেদেরকে অনেক দিন পর্যন্ত টিকিয়ে রাখতে পেরেছিল। তো মেন কারণ হলো এখানে যে প্রথম তরায়নের যুদ্ধ যে 1191 খ্রিস্টাব্দে হলো, পৃথ্বীরাজ চৌহান এই যুদ্ধে তোমার জয় হয়, কিন্তু তারপর মোহাম্মদ ঘুরি হলো ক্ষমা চায়, মোহাম্মদ ঘুরিকে হলো বের করে দেয়। কিন্তু এখানে আমরা না, আমার এখানে পৃথ্বীরাজ চৌহানের থেকে আমাকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার লাগে মোহাম্মদ ঘুরি। ও একবার যুদ্ধে হেরে গেছে কিন্তু ও ভাই হারেনি, ও পরে আবার ব্যাক করেছে। ও 1192 খ্রিস্টাব্দে আবার হলো তোমার, এটা হলো তরায়নের তোমার দ্বিতীয় যুদ্ধে হলো পৃথ্বীরাজ চৌহানকে হারায় এবং একে হত্যা করে। এবং বলা হয় যে প্রথম তরায়নের যুদ্ধ এবং তোমার দ্বিতীয় তরায়নের যুদ্ধ আছে এদের মধ্যে একটাই পার্থক্য ছিল। তোমরা আমাকে এটাই বলো যে আমাদের যে দিল্লি সুলতানাত আছে তার হলো শাসককে, ফার্স্ট শাসক যিনি হলো দিল্লি সুলতানাত প্রতিষ্ঠা করেন, বল পারবে তো? এটা ইজি কোশ্চেন। দিল্লি তুগলকের সঙ্গে দিল্লির কোনো পরে আসছে না, আরে কুতুবউদ্দিন আইবক, কুতুবউদ্দিন হলো আইবক। তো বলা হয় যে আমাদের কুতুবউদ্দিন আইবক যে আছে সে ছিল কি বলো, সে ছিল যে মোহাম্মদ ঘুরি আছে তার হলো বিশ্বস্ত হলো সৈনিক ছিল বলতে পারো বা তার দাস বলতে পারো। তো বলা হয় যখন তোমার তরায়নের প্রথম যুদ্ধ হয়
তখন হলো তার সঙ্গে কুতুবউদ্দিন আইবক ছিল না। যখন তহরানের দ্বিতীয় যুদ্ধ হয় তখন হলো তোমার কুতুবউদ্দিন আইবক হলো যোগদান করেন এবং তিনি হলো পৃথ্বীরাজ যে চৌহান আছে তাকে তিনি হলো পরাজিত হলো করেন। ঠিক আছে। এবং আরেকটা জিনিস দেখবে, আমরা যখন আমাদের পলাশির যুদ্ধ পড়ি তখন আমরা একটা টার্ম সবসময় শুনতে পাই, কি বলো, মির্জাফর, তাই না? আমরা ক্লাসের মধ্যে বা বন্ধু বান্ধবকে বলি যে কি হয়েছে, ও তোমার হলো মির্জাফর, মানে যে তোমার হলো বিশ্বাসঘাতক। মির্জাফর মানে নামটা এখন বিশ্বাসঘাতক হয়ে গেছে। সেম ভাবে যখন আমরা উত্তর ভারতে যাই, মানে আমরা তোমার রাজস্থান সাইডে যাই, পাঞ্জাব সাইডে যাই, তখন আমরা কিন্তু মির্জাফর বলি না, তখন আমরা একটা অন্য একটা নাম বলি। কি বলতে পারবে? কি বলো? জয়চাঁদ। মনে রাখবে, জয়চাঁদ বলি না আমরা, ওই জয়চাঁদটা এসছে কিন্তু এখান থেকে। যেভাবে আমরা আমরা হলো পলাশির যুদ্ধের সময় 1757 খ্রিস্টাব্দে আমরা হলো যে মির্জাফর নামটা আছে এই টার্মটা কয়েন করি, সেম ভাবে তোমার উত্তর ভারতে বিশেষ করে রাজস্থান, পাঞ্জাব, এইখানে তোমার হলো জয়চাঁদ যে টার্মটা আছে এই টার্মটা হলো ইউজ করা হয়। বলা হয় কি যে জয়চাঁদ কি ছিল, জয়চাঁদ ছিল সেই সময়কার একজন শাসক এবং তিনি পৃথ্বীরাজ চৌহানকে হলো সহায়তা করেননি, বরঞ্চ তার হলো বিরোধিতা করেছিল। কিন্তু বর্তমানে না, মানে ইতিহাস এটাই, যখন তুমি যত পড়তে থাকবে তত তোমার হলো ধারণাগুলো প্রতিনিয়ত হলে পাল্টে থাকবে। যখন আমি ইতিহাস আরেকটু তোমরা যদি ডিপলি পড়ো, তোমার মনে হবে যে জয়চাঁদ আছে মানে বা তোমার হলো আমাদের পশ্চিমবঙ্গে যে মির্জাফর আছে এদের কোনো দোষ নেই। টু বি অনেস্ট, এদের কোনো দোষই নেই। তোমরা এটা বলো যে এখানে যে মির্জাফর আছে আর যে আমাদের পলাশির শাসক ছিল কি নবাব সিরাজউদ্দৌলা, বলো তো তাদের মধ্যে সম্পর্ক কি ছিল? দেখো, যে মির্জাফর ছিল না, আমাদের যে জানি নবাব সিরাজউদ্দৌলার দাদু তোমার কে ছিল? আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁর নিজের বোনের হাজবেন্ড ছিল মির্জাফর। ভাবো, মানে ওটাও রক্তেরই সম্পর্ক। এবং আলীবর্দী খাঁ যখন মারা যায় ও তোমার সেনাপতি ছিল। তো এটা তোমার হলো মানে নর্মালি তোমার আলীবর্দী যে খাঁ ছিল তারপর রাজ্যপাট তোমার যাওয়া উচিত ছিল কার কাছে? মির্জাফরের কাছে যাওয়া উচিত ছিল। এখন ও একজন সেনাপতি, তুমি ভাবো তুমি একটা দেশকে রক্ষা করছো, দেশকে তো ভাই তো রাজা রক্ষা করে না, মেনলি সেনাপতি সৈনিকরা রক্ষা করে। তুমি একটা দেশ আছে, তুমি তাকে 30-40 বছর বা যাই করো তোমার সমস্ত দিয়ে রক্ষা করছো, আর তারপর তোমার যে রাজা সে মারা যাওয়ার পর 22-23 বছর একটা ছেলেকে তুমি রাজা করে দিবে, এটা কি মানা সম্ভব? কোনোদিনই মানা সম্ভব না। ওই একটা তোমার মির্জাফর না কি যেন একটা সিনেমা বা সিরিজের একটা ডায়লগ আছে, যখন তোমার যোগ্যতা থাকে এবং তখন তোমার যোগ্যতাকে যদি ভ্যালু না দেওয়া হয় তাহলে তুমি কি করবে? তুমি বিদ্রোহ করবে। ও এতদিন ধরে তোমার হলো সৈনিক আছে, ও ওখানকার সেনাপতি, ওকে তুমি সাইড করে একটা 22-23 বছরের হলো তুমি হলো ওকে রাজা ঘোষণা করে দিচ্ছ, তাহলে ভাই কে মানবে? কোনোদিনই হলো পসিবল না। সৌরভ ভাই, সেম ভাবে এখানে কি ছিল বলো, তোমার হলো জয়চাঁদ। জয়চাঁদকে বলা হয় যে তার যে সৈন্য সংখ্যা ছিল প্রায় 1,20,000-এর কাছাকাছি, বিশাল বড় সৈন্য সংখ্যা ছিল। এবং তার সঙ্গে পৃথ্বীরাজের চৌহানের যে সম্পর্ক সেটা একদমই ভালো ছিল না। কিন্তু পরবর্তীকালে একটা বিখ্যাত তোমার কাব্য বলো, একটা কাব্য বের হয়, যে কাব্যর নাম হলো তোমার পৃথ্বীরাজ রাসো। এবং পৃথ্বীরাজ রাসো যে কাব্য আছে সেইখান থেকে কি করা হয় যে জয়চাঁদ আছে তাকে হলো ভিলেন করে দেওয়া হয়, এবং যে পৃথ্বীরাজকে কি করা হয় বলো, নায়ক করে দেওয়া হয়। মানে একদম তোমার হিন্দি সিনেমার গল্প, একটা নায়ক থাকবে, একটা নায়িকা থাকবে, একটা হিরোইন থাকবে, আর একটা হলো নায়কের বন্ধু থাকবে যে পরে শত্রু হয়ে যাবে। তো এখানে কে তোমার যে হলো পৃথ্বীরাজ রাসো যে গ্রন্থ আছে এখানকার নায়ককে পৃথ্বীরাজ চৌহান, এখানকার ভিলেনকে আমাদের মেন ভিলেন হলো কে? মোহাম্মদ ঘুরি মেন ভিলেন। সাইড ভিলেনকে এখানে বলো জয়চাঁদ। এবং যখনই তুমি একটা এই ধরনের বই লিখবে বা গ্রন্থ লিখবে, আরেকজন আমাদের দরকার, তার নাম কি বলো? আমাদের নায়িকা দরকার। যে নায়িকার জন্য এগুলো ঝামেলা কি হবে শুরু হবে। তো এই বইয়ের যে নায়িকা আছে তার নাম কি? সংযুক্তা, তাই না? সংযুক্তা বলে নায়িকা, এর জন্য একদম প্রেমের কাহিনী টাহিনী দিয়ে গল্প একদম ভরে দিয়েছে এটা। তো এটা আমাদের দরকার নেই, দরকার হলো যে পৃথ্বীরাজ রাসো যে বইটা আছে বইটা কার লেখা? চাঁদ বড়দা। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট যে জয়চাঁদ যাকে আমরা বলি যে তিনি পৃথ্বীরাজ চৌহান যে আছে তাকে হলো কোনো রকম সহায়তা করেননি, তার সঙ্গেও কিন্তু আমরা দেখতে পাই যে মোহাম্মদ ঘুরি যে আছে তার কি হয়েছিল বলো? তারও যুদ্ধ হয়েছিল। এবং সেই যুদ্ধের নাম কি বলো? সে কি? ভেরি গুড, বলো। হ্যাঁ, এবং সালটা মনে রাখবে হলো 1194 হলো খ্রিস্টাব্দে। এখান থেকে হলো এই 3টে সাল মনে রেখো। তারপর দেখো কাটটুকি আসে, দেখো পানিপথের যুদ্ধ কতটা ইন্টারেস্টিং। দেখো, যখন দিল্লি সুলতানাত শুরু হচ্ছে তখনও শুরু হচ্ছে কোথা দিয়ে? হরিয়ানা দিয়ে।
যখন আমাদের মুঘল সাম্রাজ্য শুরু হচ্ছে তখন শুরু হচ্ছে কোথা দিয়ে বলো? তখনও হরিয়ানা দিয়ে। প্রথমেই কোশ্চিন হলো প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দের তোমার হলো 21শে এপ্রিল। কার কার মধ্যে শুরু হয়েছিল? বাবর আর হলো ইব্রাহিম লোদি। এবার যদি বলে এই যে বাবর আছে, বাবর তো আর ভারতে এমনি এমনি আসেনি, ও আসতোই, কিন্তু আমরা কি জানি যে বাবরকে তোমার ডাকা হয়। বাবরকে বলো কে ডেকেছিল প্রথম? এগুলো পাতি কোশ্চেন, এগুলো আসতে পারে। বাবরকে তোমার ডেকেছিল কে? দৌলত খাঁ লোদি। তিনি কি ছিলেন? তিনিও লোদি বংশেরই ছিলেন, কিন্তু তিনি পাঞ্জাবের তখন কি ছিলেন বলো? শাসনকর্তা। তার ইচ্ছা ছিল যে বাবর আসবে, এখানে যে ইব্রাহিম লোদি আছে তাকে মারবে, দিয়ে আবার বাবর তোমার বাড়ি চলে যাবে। আর আমি এটা কোনোদিন পসিবল বলো? তুমি বাইরে থেকে একজনকে আনছো, ও আসবে এখানে তোমার দিল্লিতে বসে আছে ইব্রাহিম লোদি, একে খুন করবে, তারপর সমস্ত কিছু দিয়ে যাবে কাকে বলো? দৌলত খাঁ লোদিকে, যে এবার থেকে তুমি সামলাও। এটা কি পসিবল? কোনোদিনই পসিবল না। এবং সেই সময় রাজস্থানেরও একজন আমাদের রাজা ছিল যার নাম হলো রাণা সঙ্গা। তিনিও কি বলেন, বাবরকে সহায়তা করেছিলেন যে যাতে হলো তারা ইব্রাহিম লোদিকে হারাতে পারে, এবং তার লক্ষ্য কি যে বাবর এসে ইব্রাহিম লোদিকে হটিয়ে দিবে, তারপর আমরা হলো কি করে বলো? ভাগ বাটোয়ারা করে নেবো। তো আমরা জানি যে 1526 খ্রিস্টাব্দের যে 21শে এপ্রিল, সেটা কি হয় বলো? পানিপথের হলো প্রথম যুদ্ধ হয়, এবং তারপরই হলো কি হয়? ভারতে তোমার হলো মুঘল সাম্রাজ্য শুরু হচ্ছে। তারপর এখানে কি আসছে বলো? পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এবার বলো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার মধ্যে হয়েছিল? দেখো এটাই আমার হিসাবে ভুল, কারণ এটা আমাদের যে বই আছে এখানে আকবর লেখা উচিতই না যে 1526 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হলো আকবরের মধ্যে হয়েছিল। কারণ দেখো আমরা যদি জানি যে আমাদের যে আকবর আছে তার জন্ম কবে? আকবরের জন্ম হলো তোমার 1542 খ্রিস্টাব্দে। আকবরের জন্ম 1542 খ্রিস্টাব্দে অমরকোট বলে একটা জেলায়। এই কোশ্চেনটা এসেছিল আমাদের পরীক্ষায়। তাহলে আকবরের জন্ম কবে বললাম বলো? 1542 খ্রিস্টাব্দে। এইবার ভাবো যখন 1556 আসছে, তখন দেখো আকবরের তোমার বয়স কত? 13+। আর আকবরের সঙ্গে যার তোমার যুদ্ধ হচ্ছে তার নাম কি? হেমচন্দ্র। তার নাম কি বলো? তোমার হেমু। এবং হেমচন্দ্র তখন তোমার এতটাই হলো শক্তিশালী হয়ে গেছিল যে তিনি একটা টাইটেল নেন, তার নাম কি বলো? বিক্রমাদিত্য। এবং বিক্রমাদিত্য টাইটেল কিন্তু সবাইকে দেওয়া হয় না। বলা হয় ভারতের ইতিহাসে 12 জন বা 13 জন শাসক ছিল যারা তোমার বিক্রমাদিত্য টাইটেলটা নিয়েছিল, এবং তিনি তখন বিখ্যাত শাসক ছিল, তাই না? এবার ভাবো তোমরা যে একদিকে আছে হলো হেমচন্দ্র হেমু, এবং তিনি বিক্রমাদিত্য টাইটেল নিচ্ছে, বিখ্যাত মানে তো সে সময় তিনি বিখ্যাত মানে একদম তো রাজা বলতে পারো, এবং তার সঙ্গে যুদ্ধ হচ্ছে কার বলে? একটা 13 বছরের ছেলে। এটা কি পসিবল? এটা কি কোনোদিন পসিবল? কোনোদিনই পসিবল না। কারণ পানিপথের দ্বিতীয় যুদ্ধেতে আকবর যুদ্ধই করেনি, যে যুদ্ধ করেছিল তার নাম হলো তোমার বৈরাম খান, তাই না? যে যুদ্ধ করেছিল তার নাম হলো বৈরাম খান। এবং আকবরকে বলা হয়েছিল যে একটা যে তো নদীটা ছিল যে তার পিছনে থাকতে, যদি আমরা যুদ্ধে হেরে যাই তো আকবর তখন তুমি হলো আবার যেখান থেকে এসেছিলে, মানে মেনলি বলা হয়েছিল যুদ্ধে হেরে গেলে তুমি হলো আফগানিস্তানে বা তোমার ইরানে আছে সেখানে গিয়ে আবার আশ্রয় নেবে। কারণ এটা অসম্ভব ছিল যে তোমার হেমচন্দ্র হেমুকে যুদ্ধ হারানো। এবং তোমরা যদি একটু হলো কাহিনী দেখো যে হেমচন্দ্র হেমু যখন যুদ্ধ করতে যেত, ও সেই সময় হাতির পিঠে যুদ্ধ করতো। একটা তোমার হাতি থাকতো, ও তোমার উঠতো হাতির পিঠে, এবং সেখানে উঠে ওর সারা গায়ে ও সমস্ত কিছু একদম প্রোটেক্টেড রাখতো, যাতে যাই কিছু হয়ে যায় ওর গায়ে একটু আঘাত না লাগে, তাই না? এবং তার সঙ্গে হাতির দল ছিল, সৈন্য ছিল, তো এই যুদ্ধে ওকে হারানো অসম্ভব ছিল। তো যেটা আমাদের বৈরাম খাঁ ছিল, তিনি কি করেছিলেন? তিনি হলেন দূর থেকে খালি তিনি ধনুক, তখন তো এতটা ছিল না উন্নত, তিনি খালি হলো তীর ধনুক যে আছে, তিনি তার চোখকে হলো টার্গেট করে খালি ধনুক মারছিলেন, তীর মারছিলেন। তো যুদ্ধে যখন হয়ে যায় হঠাৎ করে একটা তোমার তীর লাগে কোথায় বলো? যে তোমার হেমচন্দ্র হেমু আছে তার চোখে একটা তীর লাগে। এবার ভাবো যদি আমাদের চোখের মধ্যে একটা সামান্য ছোট একটা বালিও ঢুকে আমাদের কেমন লাগে? মাথা খারাপ হয়ে যায়। তো এবার যখন তোমার চোখের মধ্যে একটা তীর ঢুকলো, তাই না? এবং তখন তিনি কি দেখলেন যে ছটপট করতে করতে তিনি যা হাতির ওপর ছিলেন ওই হাতি থেকে তিনি পড়ে গেলেন নিচে। এবং যখন না এই ধরনের যখন তোমার যুদ্ধ হয় যেখানে একজনই থাকবে যে সমগ্র কিছুটাকে হলো শাসন করবে। আমি যদি পশ্চিমবঙ্গ বলি, দেখো পশ্চিমবঙ্গে যে এখন টিএমসি পার্টি আছে একজনই আছে, সমস্ত কিছু দায় দায়িত্ব কার ওপর? মমতা ব্যানার্জি, আর কিন্তু কেউ নেই, তাই না? তোমরা যদি বা তোমার ধরো না এখন হলো ধরো না অন্য যদি পার্টি বলি, সিপিএম পার্টি বলি, এখানে তো অনেক লোকজন থাকবে, কিন্তু যখন টিএমসি বলবো বা সমাজবাদী পার্টি বলবো বা ডিএমকে বলবো, এটা তো ফ্যামিলিগত পার্টি, একজনই মেন।
তো এই ধরনের সুবিধা আছে, আবার তোমার অসুবিধা আছে। ধরে নাও এই যে কোচিংটা আছে, এখানে যদি এখন স্যারকে আছে, একজনই আছে অরিন্দম স্যার, তো যখন না একজন থাকবে, যেটা সুবিধা হলো যে কোচিং এর যা কিছু দায় দায়িত্ব হবে, যখন একজন মানুষ সামলাবে না, জিনিসটা বড় ছড়িয়ে যাবে না, জিনিসটা বড় শৃঙ্খলা হবে, তোমার এগোতে থাকবে, তাই না? কিন্তু আবার প্রবলেম আছে যে যদি হলো স্যারের ধরে নাও 5 দিন হলো কোথাও বাইরে যাওয়া লাগলো, তাহলে কোচিং উঠে গেছে। যে যার মতো পারবে, আমি ফাঁকি মেরে দেবো, সৌরভ ভাই ফাঁকি মেরে দিবে, যে যার ইচ্ছা মতো ফাঁকি মেরে দিবে। তো যখন আমাদের যুদ্ধ হয়, যখন ম্যানেজার, হ্যাঁ ম্যানেজার, ওই সমস্ত টাকা পয়সা ম্যানেজার না ভেঙে যাবে একদম, স্যার যদি 5 দিন না আসে। তো যখন তোমার কি হয় যে হেমচন্দ্র হেমু যখন যুদ্ধ করছে তোমার একটা হাতির পিঠে, এবং তাকে ঘিরে তোমার অসংখ্য সৈন্যবাহিনী আছে, তো একজন থাকলে কি হয় বড় জিনিসটা শৃঙ্খলা থাকে। কিন্তু যেই দেখলো সমস্ত সৈন্যবাহিনী, আরে হাতির ওপর তো আমাদের রাজা নেই, তখনই কি একটা প্যানিক সৃষ্টি হয়, এবং যেই প্যানিক সৃষ্টি হলো 10 মিনিটের মধ্যে যুদ্ধ শেষ। তাহলে ভাবো মানে এই যে যুদ্ধগুলো হয় কতটা মানে তোমার হলো বুদ্ধি লাগে, জাস্ট একটা খালি তীর লাগলো তোমার কার চোখের মধ্যে, হেমচন্দ্রের একটা হলো হিমুতে লাগলো, চোখ লাগলো, তীর লাগলো, এবং যুদ্ধে তিনি শেষ। তাহলে মেন যে তোমার যুদ্ধটা হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ, কার কার মধ্যে হয়েছিল? আমাদের হলো বৈরাম খান, এবং কার মধ্যে হয়েছিল বলো? বৈরাম খান এবং হেমচন্দ্র হেমু। এবং এই যুদ্ধে তো কে জিতলো বলো? আকবর জিতলো, তাই না? মুঘল সাম্রাজ্য জিতলো, আকবর জিতলো। এবং দেখো এখানে ট্র্যাজিক দেখো, যেই তোমার বৈরাম খান 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ তোমার জিতলো, যার জন্য মুঘল সাম্রাজ্য হলো দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হলো, এখান থেকে তোমার 1556 থেকে মাত্র তোমার হলো 5 বছর পর এই তো তোমার বৈরাম খানকেই তো তোমার খুন করে দেওয়া হয়। ভাবো, যে যুদ্ধে জিতলো তাকে খুন করে দেওয়া হচ্ছে। কারণ কি? যখন তো তোমার বৈরাম খান জিতলো, এবং তখন যেহেতু আকবরের বয়স কম ছিল, তো শাসন ক্ষমতা সম্পূর্ণ ছিল কার হাতে বলো? বৈরাম খান। এবং 1560 আস্তে আস্তে অলরেডি তোমার আকবরের বয়স তোমার 18-19 হয়ে গেছে। বর্তমান সময়ে আমরা 26-27 বয়সে তোমার বেকার বলতে পারি, আগে তো ছিল না, তাই না? ওখানে 18-19 বছর মানে বিশাল একটা ব্যাপার। তো তখন কি করলো? তখন হলো আকবর যে ছিল, আকবর তখন তোমার হলো বৈরাম খাঁকে তোমার দুটো শর্ত দিল, যে এক, আপনার এখন বয়স হয়ে গেছে, আপনি এখন হজে যান, সেখানে গিয়ে আপনি হলো শান্তি করুন, অথবা আমি আপনাকে কোনো একটা জমি জায়গা দিয়ে দিচ্ছি, আপনি সেখানে হলো শান্তিতে থাকুন। এবার একজন যে রাজা, যিনি হলো শাসনটা প্রতিষ্ঠিত করলো, তার পক্ষে এটা মেনে নেওয়া কোনোদিনও অসম্ভব যে আমাকে একটা ছোট্ট জায়গা জমি দিয়ে দাও, আমি সেখানে যাব। তো তিনি কি করলেন? তিনি হলো হজে যাওয়ার জন্য তিনি হলো প্রস্তুত হন, এবং তিনি যখন যাচ্ছিলেন, বলা হয় তাকে কেউ তোমার বাইরে থেকে এসে খুন করে দিয়ে যায়। ভাবো, এত বড় একটা লোককে একজনই খুন করতে পারে, কে বলো? রাজা। রাজা ছাড়া খুন হতে পারে? রাজা ছাড়া খুন হতে পারে না। এবং এখানে আকবর ছিল, আকবরের কোনো দোষ নেই, কারণ তুমি আমাকে সাহায্য করেছিলে ঠিক আছে, কিন্তু একটা সময় আসে যখন হলো সমস্ত ক্ষমতা যে ছিল তোমার রাজা, তাকেই দিয়ে দেওয়া উচিত, তাই না? এবং আমরা দেখি যে আমাদের বৈরম খাঁ ছিল, তাকে হলো খুন করা হয়। কিন্তু সেই সময় যে আবার বৈরম খাঁর ছেলে ছিল, তাকে আবার আকবর নিজে তো তোমার দত্তক নেয়, এবং তাকে হলো লালন পালন করে। তো 1556 খ্রিস্টাব্দে আমাদের হলো কি দেখলাম আমরা? পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এইবার দেখো এখানে কি আছে আমার, এটা বলো? 1761 খ্রিস্টাব্দে কি আছে এটা বলো? পানিপথের তৃতীয় যুদ্ধ। আমি বললাম দেখো, যখন আমরা ছিল হলো 1191, এর সাহায্যে আমরা দেখলাম ভারতে একদম পাকাপাকি ভাবে মুসলিম শাসন শুরু হলো, তাই না? দিল্লি সুলতান শুরু হলো। যখন আমরা আসলাম 1556, আমরা দেখলাম মুঘল সাম্রাজ্য হলো শুরু হলো। এবং এটার থেকেও ইম্পর্টেন্ট কোনটা বলো? 1761। এই যে তোমার তৃতীয় পানিপথের যুদ্ধ আছে, এর সাহায্যে হলো এটা ফিক্সড হয়ে যায় যে ভারতে আর মারাঠা সাম্রাজ্য হলো সব জায়গায় ছড়িয়ে যেতে পারবে না, তাই না? মানে একটা সময় 18 সেঞ্চুরিতে, এই সময়টাতে তোমার দুটো সম্ভাবনা ছিল। এক, যে ভারতবর্ষে যে মারাঠা সাম্রাজ্য সমগ্র ভারতবর্ষ দখল করবে, অথবা যে আমরা ইংরেজরা ছিল, ইংরেজরা হলো সম্ভাবনা ছিল যে ভারতবর্ষে তারাও সম্পূর্ণভাবে হলো দখল করবে, কারণ তারাও অলরেডি 1757 খ্রিস্টাব্দে ব্যাটল অফ পলাশি জিতে গেছে। 1761 খ্রিস্টাব্দে যখন তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠারা হেরে যায়, তখন ভারতের এটা কপালে বলো, এটা মানে লেখা হয়ে যায় যে ভারতে এবার আসছে কারা বলো? ইংরেজরা আসছে ভারতে, আর আমাদের মারাঠাদের হলো কোনো সুযোগ সুবিধা নেই। তো এটা মনে রাখবে, 1761 খ্রিস্টাব্দে কি হলো বলো?
তৃতীয় পানিপথে যুদ্ধ হলো, কার কার মধ্যে হলো? আহমেদ শাহ আবদালি এবং হলো তোমার হলো মারাঠার মধ্যে হয়েছিল। আচ্ছা, তারপরে ডাইরেক্ট আমরা আসি হলো 1966 খ্রিস্টাব্দে। এর আগের দিনই বলেছিলাম যে যখন হলো 1956 খ্রিস্টাব্দে আগে পাঞ্জাব আর হরিয়ানা এবং হিমাচল প্রদেশের কিছু এলাকা মিলে এগুলো কি ছিল বলো? একসঙ্গে ছিল, এবং এদেরকে পাঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশের এই কিছুটা এলাকা নিয়ে এদেরকে বলা হতো কি বলো তোমার হলো? পেপসু বলা হতো। কি বললাম? পেপসু। মানে হলো পি ফর হলো পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন, তাই না? 1966 খ্রিস্টাব্দে এই যে পেপসু ছিল, পেপসু স্টেটটাকে তোমার হলো ভেঙে দেওয়া হয়। ভেঙে দিয়ে কি তৈরি হয় বলো? এদিকে তৈরি হয় হলো পাঞ্জাব, আর নিচে কি আছে বলো তোমার হলো হরিয়ানা। পাঞ্জাব এবং হরিয়ানা করা হয়, এবং এদের যে রাজধানী, এটা এর আগের দিনে বলেছি, এদের রাজধানী কি হবে? চণ্ডীগড়। পাঞ্জাব আর হরিয়ানাকে ভেঙে দেওয়া হয় এবং এদের যে হলো রাজধানী করা হয় সেটা কি বলো তোমার হলো? চণ্ডীগড় হলো এদের হলো রাজধানী হয়। এই নামটা মনে রাখবে যে বর্তমানে যে আমাদের হরিয়ানা আছে তার মুখ্যমন্ত্রীর নাম কি? মুখ্যমন্ত্রীর নাম কি লেখা আছে দেখো? নায়াব সিং হলো সাইনি। এবং এটা মনে রাখবে, এটা আসতে পারে, কারণ এই যে তোমার এখানে যে আমাদের যে হরিয়ানাতে সেখানে যে ভোট হলো 6 মাস আগে মনে ভোট হয়েছে, তাই না? 6 মাস আগে মনে ভোট হয়েছে, এবং সবাই বলছিল যে সেখানে বিজেপি হারবে। মানে যে তোমার মুখ্যমন্ত্রী ছিল তারও মনে হয় কোনো কনফিডেন্স ছিল না ভোটে জিতবে, 1% কনফিডেন্স ছিল না। কিন্তু মাঝখানে কি হয়েছে না হয়েছে ভাই কে জানে, বা ভোটের পর দেখা যায়, ভোটের পর দেখা যায় ভাই এই হলো মুখ্যমন্ত্রী হয়ে গেছে ভাই। তো মনে রাখবে এই নামটা খুব ইম্পর্টেন্ট, যে বর্তমানে হরিয়ানার যে হলো মুখ্যমন্ত্রী তার নাম হলো নবাব সিং হলো সাইনি, এবং তিনি কোন পার্টির আছে বলেন? ভারতীয় জনতা পার্টির। এবং সেখানকার যে আমাদের রাজ্যপাল আছে তার নাম কি আছে বলো? বন্দারু দত্তাত্রেয়। ঠিক আছে? আচ্ছা, এইবার এখানে যে আছে এখান থেকে আমরা একটা কোশ্চেনই পড়বো, যে যদি আমরা হরিয়ানাকে যদি আমরা দেখি, এই রাজ্যগুলো দেখার দরকার নেই, এই শেষের শব্দটা দরকার। কি আছে বলো? ল্যান্ড লক। হরিয়ানা কি বলে? একটা হলো ল্যান্ড লক রাজ্য, মানে এই হরিয়ানা চারিদিক দিয়ে তোমার অন্যান্য যে রাজ্য আছে তাদের দিয়ে ঘেরা। এর সঙ্গে কোনো তোমার জলেরও কোনো সীমানা নেই, মানে বাইরের কোনো তোমার বৈদেশিক সীমানাও নেই, এবং যে তোমার স্থল সীমা সেটাও নেই। তো যদি পরীক্ষায় আসে যে এদের মধ্যে নিম্নলিখিত কোনটি একটি হলো ল্যান্ড লক, তাহলে কি হবে অ্যান্সার বলো আমাদের? ল্যান্ড লক যেটা আছে সেটা হবে আমাদের হলো হরিয়ানা। এবং এখানে যে তোমার রিভার আছে সেটা কি রিভার আছে বলো? মেইনলি আমাদের হলো একটা যমুনা রিভার, এবং এটা বলা হয় আগে যেটা ছিল যখন আমরা সিন্ধু সভ্যতা পড়ি তখন বলা হতো এই রিভার গুলো ছিল, বর্তমানে এখন আর হলো নেই। তাহলে হলো বর্তমানে যে রিভার কি আছে বলো তোমার হলো যমুনা। মেইনলি আমরা মনে রাখবো যে বর্তমানে যে হরিয়ানা আছে সেখানকার যে মেন রিভার তার নাম কি? যমুনা। এবং যখন আমরা দেখতে পাই ওই যখন ওখানে তোমার হরিয়ানাতে তো ফার্মার একটা অনেক বড় জায়গা, সেখানে হলো গম বলো বা অন্যান্য শস্য বলো, প্রত্যেক তোমার বছর দেখি আমরা দিল্লি আর হরিয়ানার মধ্যে কি হয়? ঝামেলা হয়। যে যেখানে হরিয়ানা আছে সেখানে তোমার ফসল কাটার পর সেটাকে তোমার কি করা হয় বলো? উড়িয়ে দেওয়া হয়, এবং তার ফলে কি বলা হচ্ছে? যে দিল্লি আছে, দিল্লিটা হয়ে যাচ্ছে তোমার হলো পলিউটেড হয়ে যাচ্ছে। তো এটা একটা মনে রাখবে যে আমাদের যে হরিয়ানা আছে তার যে মেন রিভার, একা একা খেলে হবে, একা একা খেয়ে নিচ্ছে এরা, সেটাকে কি বলে? যমুনা। আচ্ছা, এইবার বলো এইটা কি আছে তোমার হলো প্রতীক। এগুলো জাস্ট পড়ার দরকার নেই, একবার করে দেখে নিবো, অতটা ইম্পর্টেন্ট নয়। প্রাণী যেটা আছে সেটা হলো কি বলো? কালো হরিণ। পাখি যেটা আছে কালো ময়ূর, এটা একবার জাস্ট দেখে রেখো। ফুল কি আছে? পদ্ম। এবং বৃক্ষ কি আছে বলো? পিপল। জাস্ট হলো 4টা নাম হলো একবার করে দেখে রাখবে। আচ্ছা, এখান থেকে এই পয়েন্টটা হলো ইম্পর্টেন্ট, যেটা আমার আছে যে প্রত্যেক যখন আমরা স্ট্যাটিস্টিক্স জিকেতে পড়ি আমরা জানি এই পয়েন্টটা আমাদের হলো ইম্পর্টেন্ট। একটা কি বলো? উৎসব আমাদের একটা ইম্পর্টেন্ট, আর একটা কি ইম্পর্টেন্ট বলো তোমার হলো লোকনৃত্য ইম্পর্টেন্ট। তো যদি বলে উৎসব, যদি বলে তো এই নামটাও দেখবে, বৈশাখী বলো, গুগ্গা বলো, তিজ বলো, এই নামগুলো দেখবে। আর যদি বলে আমাদের লোকনৃত্য বলে, এই ধামালটা হলো ভালো করে মনে রেখো, খুবই খুবই হলো ইম্পর্টেন্ট। তো যেটা আমাদের হরিয়ানা আছে তার লোকনৃত্য আছে এবং উৎসব আছে, এই দুটো পয়েন্ট ভালো করে একবার হলো দেখে রাখবে এখানে। আচ্ছা, গুরুত্বপূর্ণ শহর। আচ্ছা, আমরা যদি দেখি যে আমাদের হরিয়ানাটা আছে, মেইনলি যদি ম্যাপটা দেখো, ম্যাপে কি হয়েছে আমরা দেখতে পাবো এখানে যে এইটা হলো আমার হরিয়ানার পাশে কে আছে বলো তোমার হলো দিল্লি। এবার স্বাভাবিকভাবে জানি যে যেটা আমাদের একটা রাজধানী হবে তার যে আশেপাশের এলাকা সেগুলো কি হবে? উন্নত না কি হবে? অবশ্যই উন্নত হবে, তাই না?
তো যেখানে তোমার হলো দিল্লির পাশে যেহেতু হরিয়ানা আছে, দিল্লি যেহেতু কি আছে বলো ভারতের হলো রাজধানী, এবং দিল্লির যে জায়গাটা সেটা কি আছে অনেকটাই ছোট আছে। তার জন্য কি হয়েছে, অনেক শিল্প বা কলকারখানা দিল্লির যে আশেপাশে যে জায়গাগুলো আছে বলো সেখানে গড়ে উঠেছে। এই জন্য আমরা দেখতে পাবো যে হরিয়ানা যেটা আমাদের আছে, হরিয়ানার হলো আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো কি হয়েছে বলো, সেগুলোও তোমার হলো প্রচন্ড ভাবে উন্নত হয়ে গেছে। যেমন প্রথম নামটা কি আছে বলো, গুরুগাঁও। ভাবো, দেখছো শহরের স্টাইল দেখছো, এগুলো মনে হচ্ছে ভারতবর্ষ হতে পারে এগুলো। যদি এগুলো মালদায় হয় তাহলে কি হবে? হ্যাঁ আসলে আছে, এটা আমি ছবি তুলে রাখিয়েছি এগুলো। না না, এডিটিং এখনো শিখিনি, সে লেভেলে শিখছি। তাহলে এটা কি আছে, তাহলে এটা আমাদের হলো তোমার গুরুগাঁও। এবং আমরা জানি যে আমাদের যে আশেপাশের হলো অনেক বন্ধু বান্ধব বলো সবাই ওখানে কাজ করতে যায়, তাই না? তো এটা একটা কি বলো বিশাল তোমার হলো উন্নত শহর হয়ে গেছে, কোনটা বলো আমাদের গুরুগাঁও। তারপর কি বলো তোমার হলো ফারিদাবাদ। আসলে কি হয়েছে, গুরুগাঁও যেটা আছে আর ফারিদাবাদ এটা পাশাপাশি আছে। যেটা আমাদের গুরুগাঁও আছে সেখানে তোমার কি কি হয়েছে বলো, যেগুলো হলো শিল্প আছে বা কলকারখানা আছে তার যে হেডকোয়ার্টার সেগুলো আছে কোথায় বলো, সেগুলো গুরুগাঁও। আর যেগুলো কলকারখানাগুলো আছে সেগুলো আছে কোথায় বলো, তোমার হলো ফারিদাবাদ। এই জন্য তোমার যেটা গুরুগাঁও সেটাও ইম্পর্টেন্ট হয়ে গেছে, যেটা ফারিদাবাদ সেটাও ইম্পর্টেন্ট হয়ে গেছে। তারপর তো এগুলোতে আমরা পড়লাম যে কুরুক্ষেত্র যুদ্ধ, এটা আমরা পড়লাম। এই নামটা মনে রাখো, কি আছে এটা বলো, আম্বালা। আম্বালা কি আছে বলো, তোমার হলো সেনা শহর। আমরা যে জানি যে আমাদের যুদ্ধ অস্ত্র রাফাল যে আছে না, সেই রাফালটা তোমার রাখা আছে কোথায় বলো, আম্বালা সেনাবাসে। তো এইটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের যে হলো সেনানিবাস আছে আম্বালা, পরীক্ষায় আসতে পারে যে আম্বালা সেনানিবাস ভারতের হলো কোন রাজ্যে আছে, তাহলে অ্যান্সারটা কি হয় বলো, হরিয়ানা। ব্যাস। আচ্ছা, তারপর এটাও আমাদের ইম্পর্টেন্ট, এটা স্ট্যাটিস্টিক্স জিকে হিসাবেও ইম্পর্টেন্ট এবং এটা আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি হিসাবেও ইম্পর্টেন্ট। সেটা কি বলো, আমাদের হলো ন্যাশনাল পার্ক। আমরা জানি যে আমাদের হরিয়ানাতে মাত্র দুটো ন্যাশনাল পার্ক আছে, শুধুমাত্র এই দুটো নামই ভালো করে পড়বে। একটা কি আছে, একটা হলো তোমার হলো সুলতানপুর ন্যাশনাল পার্ক এবং একটা কি আছে বলো, কালেশ্বর ন্যাশনাল পার্ক। তাহলে যদি বলে আমাদের যে হরিয়ানা আছে, হরিয়ানাতে মাত্র আমাদের দুটো ন্যাশনাল পার্ক আছে, একটা হলো তোমার বলো সুলতানপুর এবং একটা কি আছে বলো, তোমার হলো কালেশ্বর। ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। তারপর কি আছে বলো, তীর্থস্থান, এটা অতটা ইম্পর্টেন্ট না, এটাকেও তোমরা ছেড়ে দিতে পারো। এইটা হলো আমাদের হলো এই পয়েন্টটা আমাদের হলো ইম্পর্টেন্ট। সেটা কি আছে বলো, ভারতের হলো তোমার হলো অর্থনীতি। যেটা হলো আমরা কি জানি যে যেটা হরিয়ানাকে আমরা কি বলি বলো, মিল্ক কত বলছিল বাউল অফ হলো ইন্ডিয়া। কিন্তু যদি হলো এই কোশ্চিনটা করা হয় যে বর্তমানে ভারতবর্ষের কোন রাজ্যে সব থেকে বেশি তোমার মিল্ক প্রডিউস হয়, কি হবে, কি হবে এটা ভাই বলো, ঠিক বলছিল বলো, উত্তরপ্রদেশ। ভালো করে কোশ্চিন দেখবে যে আমরা একে দুধের বাটি বলি, কারণ এখানে হলো তোমার হলো চাষবাস হয়, তোমার হলো প্রচুর পরিমাণে হলো গরু আছে, কিন্তু মেনলি বর্তমানে এক নম্বরে কে আছে বলো, উত্তরপ্রদেশ। আচ্ছা, যদি বলি এখানে আমাদের প্রধান ফসল তো আমরা জানি, তাই না? এইটা আমরা বললাম যে শিল্প কি আছে এখানে, যেটা আমাদের গুরুগাঁও আছে সেখানে অনেকটাই বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। আচ্ছা, আর কিছু দরকার নেই, খালি এই কোশ্চিনটা পড়বে, এটা প্রিভিয়াস ইয়ারে সিজিএল এসছে যে মিল্ক বাউল অফ ইন্ডিয়া কাকে বলা হয়। অ্যান্সার কি হয় বলো, অ্যান্সার হবে তোমার হলো হরিয়ানা। আর কিছু আছে? হ্যাঁ, এই তিনটা নাম মনে রেখো। অল্প বিশিষ্ট ব্যক্তি কে আছে, কপিল দেব। বাকিগুলো দরকার নেই, খালি এটা মনে রেখো যে হরিয়ানার হ্যারিকেন কাকে বলা হয়। এটা কোশ্চিন আসতে পারে, হরিয়ানার হ্যারিকেন কাকে বলা হয় বলো, কপিল দেবকে। বাকিগুলো নাম দরকার নেই, এটা এটা আমাদের আসতে পারে স্ট্যাটিস্টিক হিসাবে, যে আমরা জানি এটা আমাদের যখনই আমরা অলিম্পিক পড়বো বা তখন আমরা কোনো বিখ্যাত তোমার কুস্তিগির পড়বো, বা আমরা যে নিরজ যে এখন আছে যে তোমার আছে যে সবগুলোই আমরা কি পড়বো বলো, হরিয়ানা। তো বেশিরভাগ একমাত্র তোমার ক্রিকেট ছাড়া বাকি যতগুলো স্পোর্টস পাবো মেনলি আমরা দেখতে পাবো যে বেশিরভাগ কোথায় আছে বলো, হরিয়ানারই তোমার হলো আছে। এবং এই যে ব্যক্তিরা দেখতে পাচ্ছ ভূপিন্দর সিং হুড্ডা, একে বলা হচ্ছে যে এবার মুখ্যমন্ত্রী হবে, সবকিছু ফুলের মালা টালা সব রেডি। হ্যাঁ, মানে চারিদিকে মানে একদম খবর যে তোমার পোল টোল হয় সেখানে সব ঠিকঠাক হয়ে গেছিল যে বর্তমানে হরিয়ানার মুখ্যমন্ত্রী কি হয় বলো, ভূপিন্দর সিং হলো হুড্ডা। শুধুমাত্র মানে সব ছাপাটাপা হয়ে গেছিল, কিন্তু যেদিন ভোটের রেজাল্ট দেখা যায় শেষ। তো সাবধান ভাই, একটুতেই আমাদের খাতরা। আচ্ছা, এটা আমরা বললাম যে তোমার হলো, এটা তো আমরা দেখতে পাই যে তোমার হরিয়ানা যেখানে আছে সেটা তো বললাম যে সেখানে কুস্তি আছে এবং কাবাডি আছে, সেটাখানে আমরা হলো হরিয়ানা হলো একটা ভালো জায়গায় তোমার আছে। আচ্ছা, এটা কে আছে, এটা হলো দঙ্গল সিনেমা দেখেছো ভাই, দঙ্গল সিনেমা তোমার, হ্যাঁ ওই যে তোমার হলো
ফোগট ফ্যামিলি। তো এটা হলো ফোগট ফ্যামিলি, বুঝলে? ওই একদম দঙ্গল সিনেমা যা আছে আমাদের, তার তোমার ববিতা ফোগট মনে হয় এর নাম। আচ্ছা, লাস্ট আমাদের আছে কি আছে আর? আচ্ছা হ্যাঁ, এই দুটো খালি জাস্ট ইম্পর্টেন্ট লাস্ট আছে। একটা আছে কি বলো, সেনানিবাস, এটা অলরেডি বললাম, আম্বালা। এবং লাস্ট একদম হলো লাস্ট যে টপিকটা হলো আমাদের হলো আছে এখানে, সেটা কি আছে বলো? এইটা পড়ে রাখবে যে ন্যাশনাল ডেইরি রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে বলো? কার্নাল। এই কোশ্চিনটা আমাদের এখানে ইম্পর্টেন্ট, যে ন্যাশনাল ডেইরি রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে? অ্যান্সার কি হয় বলো? কার্নাল। আচ্ছা, আর এখানে কিচ্ছু দরকার নেই, এখান থেকে খালি লাস্ট একটা হলো স্লাইড হলো পড়বে, সেটা হলো ভারতের দুধের বাটি, এটা অলরেডি বললাম, তাই না? এবং এই পয়েন্টটা খালি পড়বে যে গুরুত্বপূর্ণ ড্যাম এই ওখলা ব্যারেজ। পরীক্ষায় যেটা আমাদের আসে কোশ্চিন, যে আমাদের যে ড্যাম আছে ওখলা ব্যারেজ, যদি পরীক্ষায় আসে যে ওখলা ব্যারেজ যেটা আছে সেটা হলো তোমার কোন নদীর উপর? অ্যান্সার কি হয় বলো? ওখলা ব্যারেজ তোমার হলো অ্যান্সার হবে তোমার যমুনা নদী। ক্লিয়ার? চলো, এটুকুই ছিল, আর মনে নাই, এটুকু বন্ধ করে দেবো।